শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজি কনফারেন্স 2020-এর দ্বিতীয় দিনে। আজকে দ্বিতীয় দিনের প্রথম সেশন। আজকে আমরা দেখব অর্গানাইজেশনাল লিডারশিপের উপরে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজির যে আমরা কিভাবে অর্গানাইজেশন সাইকোলজি কে ইনকর্পোরেট করতে পারি বা কিভাবে সহায়তা করতে পারি যাতে অর্গানাইজেশন নেক্সট লেভেলে যেতে পারে সেটা একটু দেখব। আমি যদি একটু প্রেজেন্টেশনটাতে চলে যাই। স্যার একবারও বলে রাখি, বাংলাদেশে প্রথম আমরাই অর্গানাইজেশন সাইকোলজি কনফারেন্সটা অর্গানাইজ করেছি। সো এটা অর্গানাইজ করার পেছনে যে প্রধান তিনটি অবজেক্টিভ আমাদেরকে হেল্প করেছে এটাকে কন্টেক্সচুয়ালাইজ করতে, সেটা হচ্ছে যে অর্গানাইজেশনালে প্র্যাকটিসেস এর ভিতরে আমরা এইচআর এ এবং ওবিতে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে থাকি, বাট 2008 সাল থেকে আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি এবং প্রায় 200টারও বেশি অর্গানাইজেশনে আমাদের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। ওই জায়গায় আমরা দেখেছি যে একটা নিড আছে যে আইও সাইকোলজির একটা স্পেশালাইজড নলেজকে কিভাবে সেখানে ইনকর্পোরেট করা যায়। আর একটা হচ্ছে যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বা অর্গানাইজেশনাল প্র্যাকটিস গুলোতে আমরা দেখছি যে অনেকটাই গ্লোবাল কনসেপ্ট বা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলোকে ইউজ করা হচ্ছে। সেখান থেকে আমাদের একটা অবজেক্টিভ হচ্ছে যে এটাকে বাংলাদেশের কনটেক্সট চিন্তা করে লোকালাইজ কিভাবে করা যায়। আর তৃতীয়টা হচ্ছে যে ইন্ডাস্ট্রি যেহেতু অলরেডি প্র্যাকটিস করছে, সেখানে একাডেমিয়ার সহায়তা নিয়ে কিভাবে এটাকে একটি সাস্টেইনেবল অর্গানাইজেশন ডেভেলপমেন্টের মধ্য দিয়ে কাজের মাধ্যমে আর সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া যায়। সো আমরা অলরেডি জানি কালকে আমরা দুটো সেশন শেষ করেছি কনফারেন্সের প্রথম দিনে। প্রথমটা ছিল যে সাইকোলজি ফর পার্সোনাল রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, এবং সেকেন্ডটা ছিল ম্যানেজিং অর্গানাইজেশন পারফরমেন্স ইন দ্য এরা অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো আজকে দ্বিতীয় দিনে আজকে প্রথম সেশন হচ্ছে ডিফাইনিং অ্যান্ড ক্লাসিফাইং লিডারশিপ অ্যাপ্রোচেস অ্যান্ড রেকমেন্ডেশন ফর অর্গানাইজেশনস। সেই সেশনটাই আমরা শুরু করব এখন। আর আজকে দ্বিতীয় সেশনটা শুরু হবে বিকাল 3টায় বাংলাদেশ টাইম। সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার্কপ্লেস ক্লাইমেট ফর এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যান্ড ওয়েলবিং। সো আজকে আমাদের সাথে কিনোট স্পিচ দিবেন, উপস্থিত আছেন জগন্নাথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সাইকোলজি চেয়ারম্যান স্যার ডক্টর নূর মোহাম্মদ স্যার। স্যার আপনাকে স্বাগতম। সো স্যার এখানে প্রায় 2 দশকের মতো ধরে জগন্নাথ ইউনিভার্সিটিতে আছেন এবং ওনার প্রায় 30টারও বেশি পাবলিকেশন আছে সাইকোলজির ওপরে। এছাড়াও উনি প্রজেক্ট ডিরেক্টর অফ মেন্টাল হেলথ স্টেটাস এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস পান 2016-17 সালে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে। এছাড়া আমাদের সাথে আমরা খুবই অনার্ড এন্ড প্রিভিলেজ যে আমাদের সাথে আজকে আছেন মিয়ারুল ভাই। সো এমডি মিয়ারুল হক বা মিয়ারুল ভাই এখন কারেন্টলি ম্যানেজিং ডিরেক্টর অফ ডিএইচএল বাংলাদেশ। সো মিয়ারুল ভাই সম্পর্কে যদি বলতে যাই, মানে আসলে দেখা যাবে একটা পুরো সেশনই লেগে যাবে, বিকজ ওনার বর্ণাঢ্য একটা ক্যারিয়ার। হি ইজ হ্যাভিং মোর দেন লাইক 3 দশকের ওপরে ধরে উনি ইন্ডাস্ট্রিকে সার্ভ করছেন। সো উনি ব্রিটিশ আমেরিকান টোবাকো দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সার্ভ করে গেছেন। 2017 সাল থেকে উনি ডিএইচএল এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সার্ভ করছেন এবং আন্ডার হিজ কি বলে ভিশনারি লিডারশিপ ডিএইচএল অনেকগুলো অ্যাওয়ার্ডস পেয়েছে। যদি একটা বা দুইটা আমি মেনশন করি, যে গ্রেট প্লেস টু ওয়ার্ক, যেটা কিনা পরপর 3 বছর ডিএইচএল পেয়েছে। এবং ডিএইচএল নেক্সট গ্লোবাল যদি বেস্ট প্র্যাকটিসেস এর গুলো দিক থেকে চিন্তা করি, সেগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে অ্যাডপ্ট করে নিচ্ছে। সো মিয়ারুল ভাই, আপনাকেও ওয়েলকাম। এরপরে আমাদের সাথে আছেন মীর আওয়াল খাদেমুর রহমান ভাই। তো উনি আমাদেরকে জয়েন করছেন ফিলিপিন থেকে। মীর আওয়াল খাদেমুর ভাই এরিকসনে আছেন প্রায়
2 দশকের কাছাকাছি হতে যাচ্ছে। সো উনি কারেন্টলি সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন এবং প্যাসিফিক আইল্যান্ডস এর হেড অফ এইচআর হিসেবে আছেন। এর আগেও উনি এরিকসনের হয়ে মালয়েশিয়া, শ্রীলঙ্কা এইসব দেশগুলোতেও কাজ করেছেন। এছাড়া এরিকসনে জয়েন করার আগে আওয়াল ভাই ইউনিলিভারেও ছিলেন। So Awal bhai, thank you very much for joining us in this session. And last but not the least, আমাদের সাথে আছেন নিসবাত আনোয়ার আপা। আপা ওয়েলকাম। আপা আছেন এখন রেনেটা লিমিটেডে, বাংলাদেশে ওয়ান অফ দ্য রিনাউন্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি। সো সেখানে আপা হেড অফ এইচআর হিসেবে আছেন। আপা প্রায় 2 দশকের কাছাকাছি ধরে ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন কাজ উনি করেছেন। চেঞ্জ ম্যানেজমেন্ট রিলেটেড বা কোচিং বা মেন্টরিং রিলেটেড অনেক কাজ করার অভিজ্ঞতা তার আছে। সো আমরা যদি একটু আজকের সময়সূচিটা একটু দেখে নিই। আমরা 2 ঘন্টার একটা সেশন আর কি প্ল্যান করেছি। তো প্রথমেই হচ্ছে যে নূর মোহাম্মদ স্যার একটা কিনোট স্পিচ দিবেন, সেখান থেকে যদি তারপরে তারটা শেষ হওয়ার পরে যদি কোনো কোয়েশ্চেন বা কমেন্ট থাকে আমরা সেটা একটু নিব। বাট তারপরে আরেকটা মোস্ট ইন্টারেস্টিং সেশন আমরা বা স্লট যদি বলি, যে প্রত্যেকজন প্যানেলিস্ট থেকে আমরা তাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে, তাদের নিজেদের এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু ইনসাইটস জানার চেষ্টা করব। এবং ফাইনালি যারা পার্টিসিপেট করছেন, আমাদের সাথে আজকে জয়েন করেছেন, তাদের কাছ থেকে কোয়েশ্চেন্স নিব এবং কিউএনএ সেশনে সেই সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আরেকবার বলে রেখি, আমাদের এখানে হান্ড্রেডস অফ পার্টিসিপেন্টস রেজিস্টার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় কভার হয়েছে এবং বিভাগ তো প্রত্যেকটা আছে। ইউনিভার্সিটি, অর্গানাইজেশন থেকে যদি বলি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও এবং প্রাইভেট সেক্টর, সবগুলো থেকে পার্টিসিপেন্টসরা বিপুল আগ্রহ নিয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং দেশের বাইরে থেকে অনেক পার্টিসিপেন্টস এখানে অংশগ্রহণ করেছেন। সো সবাইকে আরেকবার থ্যাংক ইউ ভেরি মাচ। সো আর দেরি না করে আমরা নূর মোহাম্মদ স্যার আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি আপনার কিনোট স্পিচটা শুরু করেন। ওকে, থ্যাংক ইউ। একটু শেয়ার করি। At first, thank you, Habiba, and thanks to all. And though, especially, I would like to give thanks authorities of en route Center for Development, and a special thanks for panelists who have already been joined here. And I would like to give thanks to all the participants. যারা আমার আজকের এই প্রেজেন্টেশনটা দেখার জন্য আপনারা এসেছেন। অনেক সময় প্রয়োজন হবে, তারপরও আজকের এর বিবেচনা করে আপনারা একটু ধৈর্য সহকারে আমার প্রেজেন্টেশনটা শুনলে এখান থেকে আপনারা উপকৃত হবেন আমি আশা করছি। এবং আমি প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, জগন্নাথ ইউনিভার্সিটি। আমার নির্ধারিত টপিকটা আমি একটু, স্যার আপনি যদি একটু পিপিটিটাকে ফুল স্ক্রিন করে নিতেন আমরা দেখতে পাবো। Yes. Okay. ওকে, এখন দেখা যায় হাবিবা? এখন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, টপিক আমার আইও সাইকোলজি ইন ডিফাইনিং অর্গানাইজেশনাল লিডারশিপ। Before discussing this topic, I would like to briefly describe what is psychology and what is IO psychology. Psychology বলতে আমরা মানুষের আচরণ এবং তাদের মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা পর্যালোচনা করে থাকি। আর আইও সাইকোলজি হলো একটি অ্যাপ্লাইড সাইকোলজি, যেখানে বেসিক সাইকোলজির প্রিন্সিপলস গুলো অ্যাপ্লাই করা হয়। ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনে বেসিক সাইকোলজির যে মূল নীতিগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। আইও সাইকোলজি ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের লিডারশিপকে ডিফাইন করতে বা বর্ণনা করতে, শ্রেণী বিভাগ করতে কতটা কন্ট্রিবিউট করে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এবং আমার এখানে 40টার মতো স্লাইড আছে। আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে এটাকে
1 ঘন্টার মধ্যেই বা 50 মিনিটের মধ্যে এটাকে শেষ করতে। সবাইকে ধন্যবাদ, যারা ফেসবুক লাইভে আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি যে বেসিক অ্যাপ্রোচেস টু লিডারশিপ, এখানে লিডারশিপের 6টি অ্যাপ্রোচ আমি এখানে উল্লেখ করেছি। এই 6টি অ্যাপ্রোচের মধ্যে প্রথমটি হলো ট্রেট অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, কন্টিনজেন্সি অর সিচুয়েশনাল অ্যাপ্রোচ, লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ, ডিসিশন ট্রি অ্যাপ্রোচ এন্ড মডার্ন অ্যাপ্রোচ। These are the 6 approaches. এখন পর্যায়ক্রমে এগুলো আলোচনা করা হবে। নাম্বার 1, ট্রেট অ্যাপ্রোচ। ট্রেট অ্যাপ্রোচ বলতে আমরা ধরে নিই পার্সোনালিটি ট্রেটসকে এখানে গুরুত্ব দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তির পার্সোনালিটি ট্রেটসকেই গুরুত্ব দেওয়া হয়। পার্সোনালিটি কি? পার্সোনালিটি হলো ইজ দ্য প্যাটার্ন অফ এন্ডিউরিং ক্যারেক্টারিস্টিক্স দ্যাট প্রডিউস consistency and individuality in a given person, that produce consistency and individuality in a given person. পার্সোনালিটি একজন এমন কিছু বৈশিষ্ট্যাবলীর যেটা একজন আরেকজন থেকে পৃথক করতে সাহায্য করে। এখানে যারা উপস্থিত আমাদের প্যানেলিস্ট আছেন, দেখা যায় 3 জন প্যানেলিস্ট আছেন, প্রত্যেকের মধ্যে কিছু কিছু ডিফারেন্ট টাইপস এর ক্যারেক্টারিস্টিক্স আছে, এই জন্য একে অন্যকে আমরা পৃথক করতে পারি। এই পার্সোনালিটির অ্যাপ্রোচের মধ্যে ট্রেট অ্যাপ্রোচ একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ, যে ট্রেটস এর সাহায্যে আমরা লিডারকে নন লিডার অর্থাৎ যারা লিডার নয় তাদের থেকে আমরা কিন্তু আলাদা করতে পারি। অর্থাৎ লিডারদের মধ্যে কিছু কিছু এমন বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একে অন্যের থেকে আলাদা করতে পারি। এবং আমরা বিগ 5 পার্সোনালিটি ট্রেটস, এখানে যে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস, এই বিগ 5 পার্সোনালিটি ট্রেটস অ্যাপ্লাই করে আমরা তাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এবং আইডেন্টিফাই করে থাকি। সাইকোলজিস্টরা এটা করে। সাইকোলজিস্টরা আরো যেটা করে ইমোশনাল ইন্টেলিজেন্স মেজার করে, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স is one of the personality factors that can help us to identify the good leader. So emotional intelligence another factor যেটি লিডারদের মধ্যে থাকে, এবং লিডাররা এই ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে তারা খুব চমৎকার ভাবে অর্গানাইজেশনকে পরিচালনা করতে পারে। আমি আগে যে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস গুলোকে নাম বলেছি, এখানে সেগুলোকে ডিফাইন করা আছে। এক্সট্রাভার্সন, এগ্রিয়েবলনেস, কনসেনসাসনেস, ইমোশনাল স্টেবিলিটি, ওপেননেস টু এক্সপেরিয়েন্স, এগুলোর সেম কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, বাট এখানে কিন্তু পার্থক্যগুলো উল্লেখ করা আছে যে এক্সট্রোভার্টেড হয়, এক্সট্রোভার্সন যারা এক্সট্রোভার্টেড, যারা আউটগোয়িং, যারা অ্যাক্টিভ, যারা অ্যাসার্টিভ, যারা হাই স্পিরিটেড, তারা হলো এক্সট্রোভার্ট পিপল। Agreeableness person, good natured, eager to cooperate and to avoid the conflict. Even conscientiousness persons, they are responsible, well organized, dependable and always strive to achieve goals. Emotional stability ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইমোশনালি he or she is stable. Openness to experience এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ, curious, artistically sensitive. These are the characteristics, and these characteristics deserves of a leader. এই জন্য তার মধ্যে নেতৃত্বের কিছু গুণাবলী গড়ে ওঠে। সবার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো সমানভাবে থাকে না, আর সমানভাবে থাকে না বলেই সে কিন্তু অন্যের থেকে পৃথক, এবং তিনিই কিন্তু লিডার। আজকে যারা প্যানেলিস্ট এসেছেন তারাও কিন্তু লিডার, বিকজ they have these types of characteristics. এটা কিন্তু আমার এই ট্রেটস অ্যাপ্রোচের মাধ্যমে আলোচনা কিন্তু সেটাই পরিলক্ষিত হয়। ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমি বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স হলো পারসনস অ্যাবিলিটি টু বি সেলফ অ্যাওয়্যার and detect emotions in others and manage emotional cues and information. A core components of EI is EI, that means emotional intelligence, empathy. Empathy is a concept, and this
লিডার্স তারা কি করে, যাদের মধ্যে যারা এমপ্যাথেটিক লিডার্স, তারা অন্যের নিডস গুলোকে উনি উপলব্ধি করতে পারে। অন্যরা কি বলতে চায় বা যা বলতে চায় না বা বলতে পারে না, সেগুলো কিন্তু সে বুঝতে পারেন। অন্যের ভিতরে অন্যের ইমোশন, অন্যের আবেগকে সে কিন্তু বুঝতে পারেন। এই জন্য উনি লিডার। অ্যাডিশনাল কিছু পার্সোনালিটি ফ্যাক্টরস আছে যেগুলোকে আসলে এখানে আলোচনা করব না, আপনারা একটু দেখে নিতে পারেন যে অ্যাডিশনাল কিছু পার্সোনালিটি ফ্যাক্টরস থাকে। একটু বলে রাখি, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বিগ 5 ট্রেটস এর মধ্যেও অনেকটা দেখতে পাওয়া যায়। মোটিভেটেড হতে হবে, নলেজেবল হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, এগুলো কিন্তু আগের স্লাইডে আমি উল্লেখ করেছি। তা সেক্ষেত্রে এগুলো আমি ডেসক্রাইব করব না, এগুলো কিছু কিছু ফ্যাক্টরস মানুষের মধ্যে, লিডারের মধ্যে থাকে। দ্যাটস ওয়াই হি অর শি ইজ লিডার। এখন আমি বলবো যে আমরা যারা সাইকোলজিস্ট, তারা এই পার্সোনালিটি ট্রেটসকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং ইমোশনাল ইন্টেলিজেন্সকে মেজার করার ক্ষেত্রে আমরা কি করতে পারি বা কি করে থাকি। আমরা বিগ 5 পার্সোনালিটি ট্রেটস অ্যাপ্লাই করি। এটি একটা টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের সাহায্যে ইমোশনাল ইন্টেলিজেন্স মেজার করা হয়। এটা সাইকোগ্রাফিক টেস্ট নামে টেস্ট আছে, যে টেস্টের সাহায্যে তার ভ্যালুস, তার পার্সোনালিটি, অন্যান্য ডাইমেনশন গুলো পরিমাপ করা হয়, পরিমাপ করা যায়। এবং এগুলো কিন্তু বাংলাদেশে আমরা চর্চা করছি এবং আমাদের এই কনটেক্সটে, আমাদের এই বাংলাদেশের কনটেক্সটে কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি এবং ডেটা কালেকশন করে এবং রিসার্চ আমরা অনেক আগে থেকে শুরু করেছি। রিকমেন্ডেশন ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি কিন্তু প্রথম অ্যাপ্রোচের অধীনে এই রিকমেন্ডেশনটা তৈরি করেছি। ইট ইজ মাই পারসেপশন, মাই ভিউ। Industrialists should assess their employees' personality traits, emotional intelligence, aptitudes, as well as their psychographics to differentiate leaders from non-leaders. Industrialists যারা আছেন তারা কি করতে পারেন, তারা কিন্তু এটা অ্যাসেস করতে পারে বাই দ্য হেল্প অফ আই সাইকোলজিস্ট। তারা অ্যাসেস করতে পারেন, অ্যাসেস করার মধ্য দিয়ে তারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে কে লিডার এবং কার লিডার হওয়ার যোগ্যতা নাই বা লিড দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা যার নাই। সুতরাং এই অ্যাপ্রোচের অধীনে আমরা বলতে পারি লিডার্স আর বর্ন উইথ ইনবর্ন ট্রেটস, অর্থাৎ লিডার কিন্তু আমাদের এটা ইনবিল্ড ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তার জন্মসূত্রে পেয়ে থাকে বা পেয়ে আসছে। এরপরে আমাদের চলে যাব দ্বিতীয় অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা উৎপত্তি লাভ করে কখন, যখন দেখে যে আমাদের বৈশিষ্ট্য, উপরে সব বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে, বাট আমার আচরণটা কিন্তু আমরা একটা বিষয়, যে আচরণটা কিন্তু আমরা সব জায়গায় ঠিক মতো করতে পারি কি পারি না। আপনার আমার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, ইট ইজ ট্রু, বাট আপনার বিহেভিয়ারটা কেমন সেটা আমার দেখার দরকার আছে। এবং এই দেখার ক্ষেত্রে, এইটা নিয়ে গবেষণা করার ক্ষেত্রে আমেরিকাতে ওহিও স্টেট ইউনিভার্সিটির স্টাডিজ, ইউনিভার্সিটি অফ মিশিগান স্টাডিজ, এই দুই ইউনিভার্সিটি এছাড়া ব্লেক এবং মাউটন নামে, আমার পরবর্তী স্লাইডে আছে, ব্লেক এবং মাউটন নামে ম্যানেজেরিয়াল গ্রিড, যেটাকে লিডারশিপ গ্রিড বলে, এই তিনটা স্টাডিকে আমি এখানে আলোচনা করব না, কারণ তিনটা স্টাডির সামারি বা ফাইন্ডিংসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই তিনটা ফাইন্ডিংস থেকে বোঝা যাবে যে কোন লিডারের কোন ধরনের আচরণ হওয়া উচিত ক্যারেক্টারিস্টিক্স থাকার পাশাপাশি। সেটি হলো ওহিও স্টেট ইউনিভার্সিটির যে স্টাডিজ যেখান থেকে পাওয়া যায়, তারা দুইটা ডাইমেনশন বের করে। একটা হলো ইনিশিয়েটিং স্ট্রাকচার বিহেভিয়ার আর কনসিডারেশন বিহেভিয়ার। লিডার ক্লারিফাই, নাম্বার 1, লিডার ক্লারিফাই ডিফাইন্স অফ লিডার সাবঅর্ডিনেটস রোল, establish formal lines of communications and determines how task will be performed. And consideration behavior, the leaders show concern for subordinates, attempt to establish a warm, friendly and supportive climates. এখান থেকে আমরা রিকমেন্ড করতে পারি the leaders who exhibit high levels of both behaviors
tend to be more effective than others leaders. যে সমস্ত লিডার্সরা এই জাতীয় আচরণ করবেন না এবং কর্মচারীদের রোলটা কি হবে, তারা কিভাবে কাজ করবে এ সম্পর্কে যারা দিক নির্দেশনা দিবেন না এবং কনসিডারেবল বিহেভিয়ার যারা করবেন না, তারা কিন্তু এদের সাথে যারা এই আচরণ করবে তাদের মতো পারফর্ম করতে পারবে না। দিস ইজ রিসার্চ ফাইন্ডিংস। এবং বাংলাদেশেও কিন্তু এরকম গবেষণা হয়েছে। বাংলাদেশের অ্যাসপেক্টস যদি বলতে চাই, এমআর আলী, ডক্টর খালেক এবং কামাল উদ্দিন, আমি নিজেও, ডক্টর অশোক কুমার শাহ, হিউজ আমাদের পেপারস আছে এর মধ্যে, এবং সেটা 2015-16 এই সময়ের দিকে আমরা কাজগুলো করেছি এবং এটা কিন্তু টেস্টেড, এটা কিন্তু এক্সামিনড। ফাইন্ডিংস অফ ইউনিভার্সিটি অফ মিশিগান স্টাডিজ, এখানেও কিন্তু দুই ধরনের ফাইন্ডিংস পাওয়া যায় লিডারের বিহেভিয়ার উপরে, এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডার এন্ড প্রোডাকশন ওরিয়েন্টেড লিডার। অর্থাৎ এই এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডার্সরা কিন্তু আর ইন্টারেস্টেড ইন ডেভেলপিং এ কোহেসিভ ওয়ার্ক গ্রুপস এন্ড ensuring the employee satisfaction. Production oriented leaders pay close attention to subordinates work, explain work procedures and are keenly interested in performance. These two types of behavior, one is employee oriented, সে কিন্তু এমপ্লয়ীদের সাথে খুব চমৎকার ব্যবহার করেন, সুন্দর কথাবার্তা বলেন, ইনফর্মাল কিছু গল্পগুজব করেন, এইটা হলো এমপ্লয়ি ওরিয়েন্টেড। প্রোডাকশন ওরিয়েন্টেড মানে হলো উনি আরো কিছু বিহেভিয়ার করেন, যেটা হলো যে প্রোডাকশন কিভাবে বাড়ানো যায়। এই ফাইন্ডিংস থেকে আমরা রিকমেন্ড করেছি যে এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডার্স আর অ্যাসোসিয়েটেড উইথ হায়ার গ্রুপ প্রোডাক্টিভিটি এন্ড গ্রেটার জব স্যাটিসফ্যাকশন। আমি এখানে একটু বলি, এখানে প্রোডাকশন ওরিয়েন্টেড এর চেয়ে এটা একটু তারা এইটা এমপ্লয়ি ওরিয়েন্টেড হলে কিন্তু বেশি প্রোডাকশনটা বেড়ে যায়। তবে এখানে একটু কথা আছে, পরের দিনে এই ম্যানেজারিয়াল গ্রিড, সামটাইমস কল লিডারশিপ গ্রিড, এখানে কিন্তু স্পষ্ট করেছেন আবার যে সমস্ত লিডাররা কনসার্ন ফর পিপল, কনসার্ন ফর প্রোডাকশন, সেই সমস্ত লিডারদের পারফরমেন্স বা ইফেক্টিভনেস ইজ গুড, এবং সেটি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। তাহলে আমরা বলতে পারি এটা একটা গ্রাফ, এটা আসলে আমাদের এখানে ডেসক্রাইব করা খুব একটা প্রয়োজন আমি মনে করি না, আমি জাস্ট ফাইন্ডিংস গুলোকে আপনাদের সামনে তুলে ধরবো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখন আমরা রিকমেন্ডেশনস ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমরা উপরে যে দুইটা স্টাডিজ আমরা ডেসক্রাইব করলাম, পাশাপাশি আরেকটা স্টাডিজ এর কথা আমি বলেছি যে ম্যানেজারিয়াল গ্রিড, ওটা ম্যানেজারিয়াল গ্রিডটা কিন্তু ওই দুইটা স্টাডিজ থেকে উনি নিজে করে ওটা টেস্ট করেছিলেন, ওই জন্য আমরা ওটাকে এখানে এমফাসাইজ করি নাই। আমরা এই দুইটার উপরে ভিত্তি করে আমরা যদি বলতে পারি whether leaders, supervisors or managers working with those who are working within your organizations are showing considerable or employee oriented behavior or not with their subordinates, আপনার সংগঠনে এই ধরনের আচরণ করতেছে কিনা আপনারা সেটা অবজার্ভ করবেন। আরেকটা আছে whether leaders or supervisor managers working within your organizations are concerned for production or not, এবং আপনার অর্গানাইজেশনে যারা লিডার বা সুপারভাইজার আছে তারা আসলে শুধু কি রিলেশনশিপ বিল্ড আপ করতেছে, না পাশাপাশি আমাদের যে প্রোডাকশন বেশি হওয়ার কথা বা ইন্ডাস্ট্রির যে গোলস, সেই গোলসটাকে ফুলফিল করা আদৌ তার কোনো তাগিদ বা কোনো ইচ্ছা আছে কিনা, দুটাকেই কনসিডার করতে হবে। এখানে আমার যে রিকমেন্ডেশন, যেটা ফাইনাল রিকমেন্ডেশন এই দুইটা স্টাডিজ এর উপরে, একটা হলো টু ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি, needed some leaders who are concerned for employees and concerned for production। তাহলে দুটাতেই তাদের একটা গুরুত্ব বা ফোকাস তাদের দিতে হবে, তখনই কিন্তু সংগঠন বাঁচবে। কারণ আমরা জানি অর্গানাইজেশন নিডস পিপল, পিপল নিডস অর্গানাইজেশন। আপনারা যারা প্যানেলিস্ট আছেন, যারা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় প্রফেসর আছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি আরো যারা ওনাররা আছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, প্রত্যেকেই কিন্তু আমরা সব সময় চাই যে আমাদের সংগঠনকে বাঁচিয়ে রাখতে হবে আর সংগঠন আমাদেরকেও বাঁচিয়ে রাখবে, এরকম একটা ফাইন্ডিংস আমি এখান থেকে পেয়েছি এবং এটা রিকমেন্ড করেছি। রোল অফ আইওসাইকোলজি, আইওসাইকোলজিস্টরা আসলে আমরা কি করতে পারি? আইওসাইকোলজিস্টরা আমরা এই সমস্ত সাইকোমেট্রিক টেস্টের সাহায্যে, এগুলো স্ট্যান্ডার্ডাইজড এবং ভ্যালিড টেস্ট,
যেগুলো আমাদের কালচারে এটাও কি করা অ্যাডাপ্ট করা হয়েছে এবং আমরা সেগুলোকে অ্যাপ্লাই করে থাকি। এগুলো আমরা সাইকোলজিস্টরা করি। তাহলে আমাদের নেক্সট চলে যায় আমাদের রিকমেন্ডেশন বেসড অন অ্যাপ্রোচ 1 এন্ড অ্যাপ্রোচ 2। আমি কিন্তু এখন যে রিকমেন্ডেশনটা করব বা যেটা ডেসক্রাইব করব সেটা কিন্তু আমি প্রথম একটা অ্যাপ্রোচ বলেছিলাম ট্রেট অ্যাপ্রোচ, পরে একটা অ্যাপ্রোচ বললাম বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই দুটি অ্যাপ্রোচের সমন্বয়ে আমি একটা রিকমেন্ডেশন করেছি ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যারা এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদের জন্য এটা সুবিধা হবে। লিডার্স হু হ্যাভ সার্টেন ট্রেটস, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সেগুলো আছে, পাশাপাশি তারা কিন্তু কনসিডারেশন এবং স্ট্রাকচারিং বিহেভিয়ার্স তারা করে যদি করে তাহলে তারা খুবই ইফেক্টিভ, যদি করে তাহলে ইফেক্টিভ। এবং এখানে আরেকটা দেখা যায় যে আনফরচুনেটলি যদি আমাদের এই ট্রেডস গুলো এবং বিহেভিয়ার গুলো সবই ঠিক থাকলো, সবই ঠিক আছে ধরে নিলাম, বাট তার মধ্যে তারপরও কেন জানি উনি ঠিক মতো কাজ করতে পারতেছেন না, তাহলে আমাদের কি করতে হবে বা কি করণীয় আছে? আমাদের ফার্দার রিসার্চ করার প্রয়োজন আছে। এই জন্য আইও সাইকোলজিস্টরা নতুন ভাবে আবার রিসার্চ করার জন্য তারা মনোনিবেশ করে এবং সেখানে কিন্তু দেখতে পাই যে traits theories and behavior theories are not the last word on leadership. Situational factors, environmental factors is another factor that should be conduct research. আমাদের সেই বিষয়ে গবেষণা করতে হবে এবং গবেষণা করে আমরা কি ফাইন্ডিংস পাই সে সম্পর্কে কিন্তু আমরা পরে সেটা তুলে ধরতে হবে। এবং সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের কন্টিনজেন্সি বা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ চলে আসলো সেখানে। আর আপনাদের একটু বলি, অ্যাপ্রোচ মানে হলো যে এই একই আদর্শে বা একই চিন্তাধারার মধ্যে বিশ্বাসী একটা গোষ্ঠী। এখানে 4 ধরনের থিওরি বা 4টি থিওরি অথবা মডেল তারা গবেষণা করে ফাইন্ডিংস পেয়েছিল যে আচরণ এবং বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু সিচুয়েশনাল ফ্যাক্টরস আমাদের লিডারশিপের ইফেক্টিভনেসের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলো আমি এখন পর্যায়ক্রমে ভেরি ব্রিফলি আই উইল ডেসক্রাইব ইট এবং খুব সংক্ষেপে এগুলা বলবো। এবং সেগুলো আপনারা বুঝতে পারছেন যে সিচুয়েশনাল ফ্যাক্টরসটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সে বিষয়ে আলোচনা করা হবে। ফিল্ডার্স নামে একজন সায়েন্টিস্ট, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, উনি গবেষণা করেছেন এবং উনি গবেষণা করে দেখতে পেলেন যে আমাদের লিডারদের কোন টাইপের লিডার, উনি কি রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডার না উনি টাস্ক ওরিয়েন্টেড লিডার, সেটা আমরা এই এলপিসি কোয়েশ্চেনিয়ার দ্বারা আমরা কিন্তু মেজার করি। অর্থাৎ প্রথমে লিডারশিপ স্টাইলটা কিন্তু এখানে পরিমাপ করা হচ্ছে। আর আমি একটু বলি, কন্টিনজেন্সি মানে হলো ডিপেন্ডেন্সি, কন্টিনজেন্সি মানে হলো রিলেশনশিপ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তা সেগুলো লিডারশিপের সাথে আর কি কি ফ্যাক্টরস জড়িত যেগুলো আমাদের বের করা উচিত বা বের করে দেখা দরকার। সেখানে আমরা লিডারশিপ স্টাইলকে এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডার এন্ড টাস্ক ওরিয়েন্টেড লিডার। অর্থাৎ যারা এখানে এলপিসি তে বেশি স্কোর পাবে তাদেরকে আমরা বলি যে রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডার, এবং এলপিসি তে যারা কম স্কোর পাবে তারা হবে টাস্ক ওরিয়েন্টেড লিডার। আমি যদি বলি এই মডেলটা ডিসক্রাইব করতে যাই তাহলে আপনাদের অনেক সময় লাগবে এবং এটাকে বুঝতে একটু দরকার হবে সময়। এজন্য আমি পরবর্তীতে এর ফাইন্ডিংসটা কি ছিল সেটা আমি ডেসক্রাইব করব। ডিফাইনিং দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে 3টা ফ্যাক্টরসকে তারা কনসিডার করেছেন যে লিডার মেম্বার রিলেশনস, টাস্ক স্ট্রাকচার এন্ড পজিশন পাওয়ার। এগুলোকে 3টাকে আমরা একজন মানুষের মধ্যে কিন্তু লিডার মেম্বার রিলেশনশিপটা কেমন সেটা দেখবো, সেটা গুড না পুয়ার। টাস্ক স্ট্রাকচার সেটা কি হাইলি স্ট্রাকচার্ড না আনস্ট্রাকচার্ড সেটা দেখবো। পজিশন পাওয়ার বলতে আপনার যে ফর্মাল অর্গানাইজেশনাল পাওয়ার,
সেই পাওয়ারটা স্ট্রং না উইক, আপনার কি ক্ষমতা দেওয়া আছে কাউকে স্যাক করা, কাউকে পানিশমেন্ট দেওয়া, বা কাউকে প্রমোট করা, কাউকে ডিমোশন দেওয়া, এই পজিশন পাওয়ার, সেইটা এই তিনটার সমন্বয়ে বলা হচ্ছে দিস ইজ সিচুয়েশন অর দিস ইজ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এখন এই সিচুয়েশনের সাথে লিডারদের ম্যাচিংটা কেমন হবে, ম্যাচিং লিডার্স এন্ড সিচুয়েশনস। আমি এখানে সব থেকে আপনাদের এখানে মনোযোগ দিতে বলবো একটু, টাস্ক ওরিয়েন্টেড লিডার উইল ডু ওয়েল বোথ ভেরি হাই এন্ড ভেরি লো সিচুয়েশনাল কন্ট্রোল। এখানে যারা টাস্ক ওরিয়েন্টেড তাদেরকে কিন্তু আপনার পাওয়ার দিতে হবে বেশি, তাদের কাজের স্ট্রাকচারটা থাকবে খুবই স্ট্রাকচার্ড ওয়েতে, কাজগুলো অ্যাসাইন করা থাকবে তাকে, এবং লিডার মেম্বার রিলেশনশিপটা গুড হতে হবে। যদি লিডার মেম্বার রিলেশনশিপ গুড হয়, স্ট্রাকচার হাই থাকে এবং পজিশন স্ট্রং থাকে, তাহলে তারা কিন্তু ভালো পারফর্ম করবেন। তারা করবেন লিডাররা। রিলেশনশিপ ওরিয়েন্টেড লিডাররাও কিন্তু মিডিয়াম সিচুয়েশনে কিন্তু ভালো করবে, কারণ আপনি সবসময় মনে রাখবেন আপনি একজন লিডার যে কিনা সবসময় মানুষের সাথে চমৎকার করে সুন্দর করে কথা বলতে, সম্পর্ক বজিয়ে রাখতে সাহায্য, আপনার কিন্তু আগ্রহ বেশি। সেক্ষেত্রে আপনি যদি বেশি মাত্রায়, আমি বলবো যদি টাইট দিতে চান, বেশি মাত্রায় যদি আপনি তাকে মনিটরিং করেন, তাহলে কিন্তু আপনার অধীনে তারা কাজ বেশি করবে না। অর্থাৎ আপনার জন্য কিন্তু, আপনার বলতে সেই লিডারকে আমি এখানে মিন করছি যে তার জন্য কিন্তু একটা মডারেট সিচুয়েশনাল কন্ট্রোল থাকতে হবে, তার জন্য মাঝামাঝি একটা পরিবেশ দিলেই তিনি কিন্তু ভালো করবেন, এটা কিন্তু ফাইন্ডিংস বলে। আমরা যদি রিকমেন্ড করি, রিকমেন্ডেশনস ফর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অথরিটি শুড ডেলিগেট হাই পজিশন পাওয়ার টু দ্য টাস্ক ওরিয়েন্টেড সুপারভাইজার্স অর লিডার্স। আমরা যদি সত্যিকার অর্থে কাজ আদায় করতে চাই, তাহলে আমাকে অটোনমি দিতে হবে, অর্থাৎ আমাকে পাওয়ারটা আমার মধ্যে, পাওয়ার এক্সারসাইজ করার জন্য আপনারা যারা ওনার্স থাকেন বা এমডি পর্যায়ে থাকেন, আপনার সুপারভাইজার লেভেলে, সেইটা কিন্তু তাদেরকে ডেলিগেটস করতে হবে এবং দেখা যাবে তার পারফরমেন্সটা ভালো হবে। দেন অথরিটি শুড ডেলিগেটস মিডিয়াম পজিশন পাওয়ার, যেটা আমি আগেই উল্লেখ করলাম, টু দ্য রিলেশনশিপ ওরিয়েন্টেড সুপারভাইজার্স অর লিডার্স। এটা কিন্তু আমি আগে উল্লেখ করেছি, যারা রিলেশনশিপ মেনটেন করে চলে সেই সমস্ত লিডার বা সুপারভাইজার, যারা ফার্স্ট লাইন ম্যানেজার্স হতে পারে, মিড লেভেলের ম্যানেজার্স হতে পারে, অথবা লিডার্স হতে পারে। যদিও ম্যানেজার্স এবং লিডার্স এর মধ্যে একটু পার্থক্য আছে, তারপর আমি এখানে টার্ম গুলোকে কিন্তু উল্লেখ করেছি, আপনারা একটু ডিফারেন্সটা একটু দেখে নিতে পারবেন পরে, এবং আপনারা হয়তো অনেকে জানেন। যাই হোক, এদেরকে মিডিয়াম পজিশন পাওয়ার দিলে বা সিচুয়েশনাল কন্ট্রোলের মিডিয়াম থাকলে ভালো করবে। এই থিওরির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সিলেক্ট দ্য লিডার ফর টু দ্য ফিট সিচুয়েশন। সিলেক্ট লিডার টু ফিট দ্য সিচুয়েশন। সেই সমস্ত, যদি মনে করেন যে আপনার সিচুয়েশনটা এইটা আছে, তখন আপনি লিডার পরিবর্তন করবেন। আর যদি দেখা যায় যে আপনার লিডার পরিবর্তন করার কোনো অপশন নাই, তখন আপনি সিচুয়েশনটাকে চেঞ্জ করবেন। এই হলো আমার রিকমেন্ডেশন। কগনিটিভ রিসোর্স থিওরি, এটা ফিল্ডার্স এবং গার্সিয়া নামে আরেকজন গবেষক এই কাজটা করেছিলেন। এখানে এক্সট্রা কিছু কাজ করেছেন যে লিডারদের যে সমস্ত কগনিটিভ অ্যাবিলিটি থাকে, যেমন তার ইন্টেলিজেন্স, টেকনিক্যাল কম্পিটেন্স এন্ড জব রিলেটেড নলেজ যেটা আছে, সেটা তারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে কিনা, সে বিষয়ে উনি গবেষণা করে দেখতে পেলেন যে লিডার্স যদি পরিবেশ অনুকূল থাকে, লিডার্সের পরিবেশ অনুকূল থাকলো, সিচুয়েশন অনুকূল থাকলো, ব্যবহারও ঠিক থাকলো, কিন্তু ম্যানেজমেন্ট যদি তার উপরে প্রচুর স্ট্রেস দেয়, যদি স্ট্রেসর হিসেবে ম্যানেজমেন্ট কাজ করে, তাহলে বলা হয় স্ট্রেস ইজ দ্য এনিমি ফর দ্য লিডার্স। তখন কিন্তু ম্যানেজার অথবা লিডারের পক্ষে কিন্তু স্ট্রেসফুল কন্ডিশনে সে কিন্তু কাজ করতে পারবে না। সেটাই কিন্তু ফাইন্ডিংস বের হয়ে আসলো। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই থিওরিটা কেন এই কন্টিনজেন্সি থিওরির মধ্যে আসলো। আমি কিন্তু বলি, এই স্ট্রেস এবং সিচুয়েশন, লিডারশিপ বিহেভিয়ার সব মিলেই কিন্তু এটা কন্টিনজেন্সি, মানে একে অপরের উপর নির্ভরশীল। সেটা যেহেতু এখানে
এক্সামিন করা হয়, সেই কারণে এটাকে কিন্তু এই অ্যাপ্রোচের অধীনে আমি ডিসকাস করছি। সুতরাং স্ট্রেস অবশ্যই আমাদের কমাতে হবে, এবং সেটা বলা হচ্ছে সেটা যাতে ম্যানেজমেন্ট লেভেল থেকে স্ট্রেসটা না আসে। ব্যক্তির বা লিডারের পার্সোনাল স্ট্রেস কাজ করতে পারে, ইটস ওকে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু ম্যানেজমেন্ট থেকে যদি আসে সেটাও কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব এটা কন্ট্রোল করা। সো দিস ইজ মাই সাজেশন। এবং সাইকোলজিস্ট ক্যান ম্যানেজ দ্য স্ট্রেস। হার্সি অ্যান্ড ব্লাঞ্চার্ড সিচুয়েশনাল থিওরি, এখানেও কিন্তু একটা গবেষণা হয়েছে, এবং আমি প্রত্যেকটা গবেষণায় কিন্তু সিচুয়েশনাল, যে আপনার যারা সাবঅর্ডিনেটসদের ম্যাচুরিটি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আইকিউ লেভেল, অ্যাবিলিটি, এগুলোর উপরে কিন্তু লিডারশিপদের ইফেক্টিভনেস কিন্তু ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে কিন্তু। তা সেটা কিন্তু বলা আছে যে যে সমস্ত সাবঅর্ডিনেটসরা কিন্তু যারা যে লেভেল গুলো আছে, লেভেল ওয়াইজ কিন্তু আপনি আপনার লিডারশিপ স্টাইলটা প্রয়োগ করবেন। যেমন ডিরেক্টিং এর ক্ষেত্রে আমরা এটাকে S1 বলছি, হাই অন ডিরেক্টিং বিহেভিয়ার্স, লো অন সাপোর্টিং বিহেভিয়ার্স। আমরা ডিরেক্টিভ লিডারশিপের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি। আমরা কোচিং দিতে পারি, কোচিং এর ক্ষেত্রে কিন্তু এখানে ডিফাইন করা আছে যে হাই অন ডিরেক্টিং এন্ড সাপোর্টিং বিহেভিয়ার্স। সাপোর্টিং এর ক্ষেত্রে কিন্তু বলা আছে, এই সম্বন্ধে ডিফাইন করা আছে। আমার আলোচনা এই জায়গায় আসলে না, আমি জাস্ট এগুলোকে ডিফাইন করেছি। এবং এখানে দেখেন যে এই 4 ডিফারেন্ট লেভেলস অফ ম্যাচুরিটি ইনক্লুডিং গ্রুপ, এখানে 4টা গ্রুপ ভাগ করেছি। লিডারশিপে যেমন 4টা গ্রুপ ভাগ করেছি, আমি কিন্তু মেম্বারদেরও কিন্তু 4টি গ্রুপে ভাগ করেছি। আমরা পরে ম্যাচ করব কোন গ্রুপের জন্য কোন লিডার প্রয়োজন হবে। এখানে গ্রুপ মেম্বার্স ল্যাক দ্য নলেজ, স্কিলস এন্ড উইলিংনেস টু কমপ্লিট দ্য টাস্ক। গ্রুপ মেম্বার 2, group members are willing and enthusiastic but lack of the ability. Group members have the skills and capability to complete the task but are unwilling to take responsibility. Group members are highly skilled and willing to complete the task. Next, matching styles, leadership styles and levels. আমরা লো ম্যাচুরিটি তাদের কিন্তু ডিরেক্টিং লিডারশিপটা আমাদের ক্ষেত্রে ইফেক্টিভ হবে। আমার এখানেই কিন্তু আপনাদের জাস্ট ডিসকাস করা। যাদের ম্যাচুরিটি কম, সেক্ষেত্রে ডিরেক্টিং, তাকে সোজাসুজি তাকে ডিরেক্ট করা উচিত যে আপনি এইভাবে কাজগুলো করবেন। যাদের মিডিয়াম ম্যাচুরিটি, তাদের কিন্তু কোচিং দেওয়া হয়। মিডিয়াম ম্যাচুরিটি সাপোর্টিংও দেওয়া হয়। হাই ম্যাচুরিটি ডেলিগেটিং, তাদেরকে কিন্তু আমরা তাদের অটোনমি দিয়ে দিই, তাদের একটা ক্ষমতা দিয়ে দিই, তোমরা তোমাদের মতো কাজগুলো করো, তোমাদের এই কাজটা আমি বাস্তবায়ন করতে দেখতে চাই, তাড়াতাড়ি কাজটা শেষ করবে। ইট ইজ সিচুয়েশনাল থিওরির মধ্যেই কিন্তু এটা আসছে। দুজন গবেষক এটা গবেষণা করে কিন্তু ফাইন্ডিংসটা পেয়েছেন। সুতরাং আপনারা এটি অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন রিকমেন্ডেশনস ফর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এটা হলো আরো সিগনিফিক্যান্ট। If followers are unable and unwilling to do a task, যার মধ্যে কাজের সমর্থ নাই, যিনি কাজ করতে চায় না, তাকে সরাসরি আমরা কিন্তু ডিরেক্টিভ লিডারশিপটাকে সেখানে স্টাইলটাকে অ্যাপ্লাই করতে বলি, এবং আপনারা হয়তো অ্যাপ্লাই করেন। If followers are unable and unwilling to do a task, যার মধ্যে অ্যাবিলিটি কম, অ্যাবিলিটি নাই, বাট তার ইচ্ছা আছে, হি অর শি ইজ মোটিভেটেড টু ডু দিস জব, তখন তাকে কিন্তু আপনি কোচিং দিতে পারেন। আর কোচিং সম্পর্কে কিন্তু আমি আগেই উল্লেখ করেছি, তাকে ডিরেক্ট করবেন এবং সাপোর্ট দিবেন, তখন কিন্তু সে কাজটা ভালো মতো করতে পারবে। যদি ফলোয়ার্সরা ক্যাপাবল থাকে এবং আনউইলিং থাকে, সেক্ষেত্রে কিন্তু সাপোর্ট প্রয়োজন। যদি ফলোয়ার্সদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, তাহলে কিন্তু তার লিডার্স ডাজ নট নিড টু ডু মাস। যদি একজন কর্মচারী বা একাধিক কর্মচারী বা যারা আছে আপনার অধীনে কাজ করে, তারা যদি কাজ করতেও চায়, কাজ করতেও পারে, সেক্ষেত্রে আমাদের বেশি মাত্রায় সুপারভাইজ না করাই ভালো। সাইকোলজিস্টরা কিন্তু এখানে আমাদের
এই কাজগুলো করতে পারে এবং কারা কাজ করতে পারে, কাদের মধ্যে মোটিভেশন কম, কাদের মধ্যে উইলিংনেস কম, এই বিষয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। পাথ গোল থিওরি, অ্যানাদার থিওরি। এই পাথ গোল থিওরির মধ্যে কিন্তু আমাদের তিনটা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিচুয়েশনাল ক্যারেক্টারিস্টিক্স, সাবঅর্ডিনেটস ক্যারেক্টারিস্টিক্স এন্ড সুপারভাইজার স্টাইল। আমরা যারা এখানে আসি অনেকে কিন্তু আমরা কাইস্কার টেস্ট করেছি বা বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছি। 2x2x3 এরকম ফোল্ড কন্টিনজেন্সি টেবিলের সাহায্যে আমরা কাইস্কার টেস্ট করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু আমরা ফাইন্ডিংস পেয়ে থাকি। এই পাথ গোল থিওরি বা যে সমস্ত থিওরি আমি একটু আগে কন্টিনজেন্সির অধীনে আলোচনা করলাম, সেগুলো কিন্তু এরকম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু তারা ফাইন্ডিংস গুলো পেয়েছে। এখানে কি ফাইন্ডিংস পেয়েছেন সেগুলো সম্পর্কে আমি একটু ডেসক্রাইব করব। এখানে কিন্তু একটা ফিগার, এই ফিগারের মধ্যে এগুলো সম্পর্কে বর্ণনা করা আছে। এগুলো আমি এখানে সময় যেহেতু কম, আমি জাস্ট আপনাদের সামনে ফাইন্ডিংস গুলো এবং রিকমেন্ডেশনস গুলোকে কিন্তু আমি একটু গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি এই লিডারশিপ স্টাইল, তো চারটা আমরা আগে এখানে দেখলাম, চারটা লিডারশিপ স্টাইল আছে এবং এইটা প্রেডিকশনটা কি। পাথ গোল থিওরির আমি একটু সংক্ষেপে বলি। এখানে লিডাররা কিন্তু তার পাথ মানে পথগুলো এবং গোলগুলো সেট করে দেবে এবং গোলগুলো আপনি কিভাবে, এই সাবঅর্ডিনেটসরা কিভাবে ফুলফিল করবে সে বিষয়ে কিন্তু তার একটা ওয়ে গুলো বলে দেয়। এইভাবে যাও, এইভাবে করো, এইভাবে করলে কাজটি তুমি করতে পারবে। এই হলো পাথ গোল থিওরির মূল অবজেক্টিভ। গোল সেট করা থাকবে, কোন পথে গেলে, কিভাবে গেলে আপনি এই কাজটি সঠিকভাবে করতে পারবেন সে সম্পর্কে কিন্তু তার সেখানে উল্লেখ করা আছে। এখানে প্রেডিকশনটা বলি, subordinates who have low levels of the skills to perform a task will function better under directive leadership। যেটা যাদের লো লেভেল স্কিলস আছে, কাজের স্কিলস আর অ্যাবিলিটি যেটা যাদের আছে সেটা যদি কম হয় তাহলে তাকে, এটা কিন্তু আগের একটা থিওরির সাথে অনেকটাই কিন্তু কমন। তা যদি কারোর এই স্কিলসটা কম থাকে, অ্যাবিলিটি কম থাকে, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট লিডারশিপটা প্রয়োগ করবেন, সেটি ভালো হবে। তারপরে যদি স্কিলস হাই থাকে সেক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ লিডারশিপটা ইফেক্টিভ হবে। তারপরে এই জন্য এখানে কি করবেন লিডার, আপনারা যারা লিডার তারা কি করবেন, লিডার্স মাস্ট বি এবল টু পারসিভ দ্য নেচার অফ দ্য সিচুয়েশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাবঅর্ডিনেটস and respond with them the most appropriate style। সিচুয়েশনটাকে কনসিডার করবেন, সাবঅর্ডিনেটস দেরকে ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা দেখবেন, সে কি স্কিলড না আনস্কিলড, এবং সিচুয়েশন ভালো না মন্দ সেটা নির্ভর করে আপনি কোন লিডারশিপ স্টাইলটা অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু নির্ভর করবে আপনার উপরে। এই জন্য এটাকে বলা হয় কন্টিনজেন্সি মডেল। অর্থাৎ এই দুটা সিচুয়েশন লিডারশিপ স্টাইলের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং ফাইন্ডিংস বলে, ডেটা যা বলে, বাংলাদেশের রিসার্চের ক্ষেত্রে কিন্তু তাই বলে। লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ আমি শুরুতেই বলেছিলাম আমি 6টা অ্যাপ্রোচ আলোচনা করব, অলরেডি 3টা আলোচনা করেছি, বাকি 3টা একটু ছোট আছে, মাঝখানে 3 নম্বরটা একটু বড় ছিল। আপনারা একটু ধৈর্য সহকারে বাকিটা একটু দেখলে আরো বুঝতে সুবিধা হবে। লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ, গতকাল সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বলেছিলেন একটু যে লিডার মেম্বার এক্সচেঞ্জ অ্যাপ্রোচ যেটা হলো যে লিডার এবং মেম্বারদের সাথে এক ধরনের কমিউনিকেশন, যোগাযোগ এটা রাখতে হবে এবং আমাদের শেয়ারিং, একের সাথে আরেকটা আমাদের গোল কি, এই গোলটা অর্গানাইজেশনাল গোল, এটা আপনাদের পার্সোনাল গোল, অর্গানাইজেশনাল গোল ফুলফিল করলে আপনি আপনার কিছু পার্সোনাল গোলও ফুলফিল হবে, এরকম শেয়ার করা, এক্সচেঞ্জ করা সংগঠনের লিডাররা তাদের সাবঅর্ডিনেটদের সাথে কিন্তু সেগুলো তারা শেয়ার করবেন। শেয়ার করলে ভালো হবে। এখানে উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন ইন গ্রুপ এন্ড আউট গ্রুপ। ইন গ্রুপ এবং আউট গ্রুপের এক্সপেরিমেন্ট করে দেখতে পেলেন যে ইন গ্রুপের লোকের সাথে শেয়ার এক্সচেঞ্জ করার ফলে দেখা যায় তাদের আউটপুটটা ভালো হয়, পারফরমেন্স ভালো হয়, তাদের টার্নওভার কমে যায়, তারা স্যাটিসফাইড হয়। তাহলে ওই এক্সপেরিমেন্ট বা ফাইন্ডিংস অফ দ্য এক্সপেরিমেন্টস আমাদেরকে পরামর্শ দেয় যে আপনারা অবশ্যই লিডার আপনারা মেম্বারদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, তবে সেটা অনেকটা ফর্মাল ওয়েতে বজায় রাখবেন। একদম টোটালি বেশি মাত্রা ইনফর্মাল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু
এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই অ্যাপ্রোচ এটাই আমাদেরকে প্রেডিক্ট করে যে লিডার্স শুড এস্টাবলিশ এ স্পেশাল রিলেশনশিপ উইথ দেয়ার সাবঅর্ডিনেটস। অবশ্যই সেটা করা উচিত এবং এক্সচেঞ্জ শেয়ার করা উচিত। ডিসিশন ট্রি অ্যাপ্রোচ। হোয়াই ট্রি? আমরা কেন ট্রি বলছি? এটা একটা ফ্যামিলি, সংগঠন একটা ফ্যামিলি। সংগঠন এই সব শ্রেণীর লোক থাকে, আপনার অধীনে কাজ করে। আপনার টপ লেভেলের, আপনার বটম লেভেলের, আপনি মিড লেভেলের, আপনার অধীনে আপনি যে লেভেলে হবে, আপনি যদি এক্সিকিউটিভ হয়ে থাকেন, আপনার অধীনে যারা আছে তাদের কাছ থেকে সাথে আলোচনা করে আপনি ডিসিশন মেক করবেন। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি বলি, বেটার আন্ডারস্ট্যান্ডিং, এখানে আমি একটু বলি যে এখানে আপনি লিডারশিপ স্টাইল কিন্তু আমরা বলে থাকি ডেমোক্রেটিক, সাপোর্টিভ, অটোক্রেটিক, বা যে আমাদের অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড যে সমস্ত লিডাররা আছেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি সব বিষয়ে কিন্তু ডিসিশন তৈরি করার ক্ষেত্রে সাবঅর্ডিনেটদের সাথে আলোচনা করা প্রয়োজন নাই। এই থিওরিতে সেটা বলছে যে সমস্ত বিষয়ে আপনি ডিসিশন মেক করবেন সেটার গুরুত্বপূর্ণ যদি হয় এবং ডিসকাস করলে যদি কর্মচারীদের কাছ থেকে বা সাবঅর্ডিনেটসদের কাছ থেকে আপনি তথ্য পাবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করবেন, আদারওয়াইজ আলোচনা করার প্রয়োজন নাই। এই জন্য এটাকে ডিসিশন ট্রি বলছে, যে আপনার চতুর্পাশে যারা আছে তার কাছ থেকে আপনার যদি তথ্য নেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি আলোচনা করবেন। তবে গবেষণায় দেখা গেছে যে যদি আমরা আলোচনা করি তাহলে সব থেকে বেস্ট হয়। সেটি যদি সহজ প্রবলেম হয় সেক্ষেত্রেও যদি আলোচনা করে, যদি আপনার সময় থাকে, বিকজ ইউ আর টপ লেভেল ম্যানেজার্স, আপনি যদি টপ লেভেলের ম্যানেজার্স হন তাহলে আপনার যদি সময় থাকে একটু আলোচনা করলে সেটা ভালো হয়। সেটা কিন্তু বলা হচ্ছে এখানে প্রেডিকশন 1 and prediction 2. If the nature of the problem is easy and followers feel that leader is capable to take decision, the autocratic style is applicable. If the nature of the problem is more complex and important, followers feel their involvement is necessary. Followers রা কিন্তু মনে করে যে আমাদের এখানে জড়িত থাকার দরকার আছে, আমরা ইনপুট দিতে পারতাম বা আমাদের ইনপুট দেওয়া জরুরি, তাহলে কিন্তু গ্রুপ পারফরম্যান্সটা ভালো হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই দুইটা প্রেডিকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাই কিন্তু আপনাদের জন্য আমরা সাজেস্ট করি। আমাদের লাস্ট অ্যাপ্রোচ চলে এসেছে, আমরা মডার্ন অ্যাপ্রোচ টু লিডারশিপ। মডার্ন অ্যাপ্রোচ টু লিডারশিপের ক্ষেত্রে এখানে আপনাদের জ্ঞাতার্থে বলি, এই অ্যাপ্রোচ গুলো কিন্তু আগে যে ফার্স্ট জেনেরিক অ্যাপ্রোচ আছে বা অন্যান্য যে অ্যাপ্রোচ গুলো আমি ডেসক্রাইব করলাম, সমস্ত অ্যাপ্রোচ থেকে কিন্তু নতুন ভাবে এখন মডার্ন কিছু অ্যাপ্রোচেস তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এখন অ্যাপ্লাই করা হয়। যদিও ক্যারিসম্যাটিক লিডারশিপ এটা কিন্তু জেনারিক অ্যাপ্রোচের মধ্যে একটা অনেক সময় পড়ে, কারণ এটা সোশিওলজিস্ট কিন্তু 1947 সালে এটা কিন্তু ফার্স্ট আবিষ্কার করে এবং এই লিডারশিপের কনসেপ্টটা দেয়। সুতরাং এটা যে মডার্ন বা খুব একটা এরকম না, যে এটা হলো যে বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ থেকে এগুলোকে তৈরি করে নতুন ভাবে এগুলাকে লিডারশিপ গুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। দেখা গেছে যে তাদের মধ্যে উপরের অ্যাপ্রোচের যে সমস্ত ফ্যাক্টরস গুলো আছে সেই ফ্যাক্টরস গুলো তাদের মধ্যে থাকে, পাশাপাশি তাদের মধ্যে কিছু ক্যারিসম্যাটিক কোয়ালিটি থাকে। ক্যারিসম্যাটিক কোয়ালিটি মানে আমরা জানি যে পাওয়ার কিন্তু দুই প্রকার, একটা হলো ফর্মাল পাওয়ার আর একটা হলো পার্সোনাল পাওয়ার। এই পার্সোনাল পাওয়ারের ক্ষেত্রে তাদের মধ্যে কিছু রেফারেন্ট পাওয়ার আছে, ক্যারিসম্যাটিক পাওয়ার আছে, এই পাওয়ার গুলো তারা ডিজার্ভ করে। ফলশ্রুতিতে দেখেন তারা এই কাজগুলো অত্যন্ত স্মুথলি এবং সুন্দরভাবে করতে পারে। এবং এই লিডারের কি কি বৈশিষ্ট্য আমি তো এখানে জাস্ট তুলে ধরি নাই, এবং অনেক কিছু কিন্তু আপনি পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন, দেখবেন যে অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এটার কিন্তু একটা রিসার্চ ফাইন্ডিংস আছে, তারা খুব ভালো লিডার হয়। বিশ্বে যারা পরিচিত যে সমস্ত লিডাররা আছেন, এখানে নাম দেওয়া আছে, আমি হয়তো বলবো না, স্লাইডে দেওয়া আছে, এগুলো কিন্তু তারা কিন্তু ক্যারিসম্যাটিক কোয়ালিটি তাদের মধ্যে ছিল। characteristics that leaders have broad knowledge of their field. এই ক্যারিসম্যাটিক লিডারদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে উল্লেখ করেছি, কারণ এগুলো তো অনেকগুলো অ্যাপ্রোচ আমি ডেসক্রাইব করেছি বা করলাম, এত কিছু ডেসক্রাইব করা ভেরি টাফ ফর মি।
a self-promoting personality, high energy level, willingness to risk, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তাদের মধ্যে থাকে। তারা ক্যারিজম্যাটিক লিডার। ট্রান্সফরমেশনাল লিডারশিপ, এখানে কিন্তু ওই আমি আগেই উল্লেখ করেছি লিডার মেম্বার এক্সচেঞ্জ থিওরি, এখান থেকে তার একটা আপডেট ভার্সন। লিডার্স হ্যাভ মোর ল্যাটিটিউড ইন দেয়ার বিহেভিয়ার, দে অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার ফলোয়ার্স পারসেপশনস, they work to change and transform their followers needs and redirect their thinking। এখানে কিন্তু তারা চিন্তা ভাবনা করে, তারা যে সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে যখন আবার কর্ম সাবঅর্ডিনেটদের সাথে আলোচনা করে তখন কিন্তু আর আমাদের একটু মানে শেষ করতে হবে। হ্যাঁ শেষ, আমি জাস্ট 5 মিনিটস। এগুলো কিন্তু সেটা তারা রিথিঙ্ক করতে পারে। স্ট্র্যাটেজিক লিডারশিপ, এটা কিন্তু একদম টপ লেভেলের লিডারশিপ। তারা কিন্তু কোন ধরনের কমপ্লেক্সিটি তৈরি হলে সেগুলো কিন্তু তারা নিজেরা কিন্তু এটা সমাধান করার মধ্যে স্ট্র্যাটেজিক কিছু পাওয়ার কাজ করে, দ্রুতভাবে সেটা সমাধান করতে পারে, এবং তারা কিন্তু এটা টপ লেভেলের ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এটা থাকে। ক্রস কালচারাল রিলেশনশিপ, এখানে আমাদের প্যানেলিস্ট যারা আসছেন দেখা যাচ্ছে যে আমির ভাই উনি কিন্তু সিঙ্গাপুরে কাজ করেন। এই ক্রস কালচারাল লিডারশিপের ক্ষেত্রে কিন্তু একটা মানুষকে, লিডারকে কিন্তু বিভিন্ন কালচারে, যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে বা জব করে, তারা কিন্তু বিভিন্ন কালচারের মানুষগুলো সম্পর্কে রিড করার ক্ষমতা থাকতে হবে এবং ক্রস কালচারাল বোঝার ক্ষেত্রে অ্যাবিলিটি থাকতে হবে। এবং দেখা যাবে তারা যারা এইগুলো বুঝতে পারে, বিভিন্ন শ্রমিক কর্মচারী যাদের আচরণগুলো বুঝতে পারে, কাস্টমারদের কালচার বুঝতে পারে, তারা কিন্তু সেই ক্ষেত্রে তারা সুন্দরভাবে ডিল করতে পারে এবং পারফরম্যান্স ভালো হয়। এবং আমাদের সাইকোলজিস্টরা কিন্তু এই কাজগুলো করেন, এবং ক্রস কালচারাল সাইকোলজি নামে একটা সাইকোলজি আছে, সেগুলো সম্পর্কে আমরা স্টাডি করি। ইথিক্যাল লিডারশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা হলেন টপ লেভেলে থাকে, এবং সব লেভেলেও দরকার, কিন্তু টপ লেভেলে বিশেষ করে যারা পলিসি মেকিং এর ক্ষেত্রে তারা যদি ইথিক্যালি স্ট্যান্ডার্ড না হয়, সাউন্ড না হয়, মোরালি ডেভেলপ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, এগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করা উচিত। এবং আসলে আপনাদের লিডার যিনি আছেন তিনি আসলে ইথিক্যালি স্ট্যান্ডার্ড কিনা, বা ইথিক্যালি ডেভেলপ কিনা, মোরালি ডেভেলপ কিনা। Final recommendation for my last slide. This is my last slide. I would like to share this slide. এখন তাহলে লিডার কেমন হতে হবে? লিডার হতে গেলে অবশ্যই হতে হবে ইমোশনালি ইন্টেলিজেন্ট, ভালো ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমি আগে উল্লেখ করলাম সেগুলো থাকতে হবে, এবং লিডার হবেন টাস্ক ওরিয়েন্টেড এবং রিলেশনশিপ ওরিয়েন্টেড। লিডার হবেন সুইটেবল ফর দ্য সিচুয়েশন, যে কিনা গোল ডিরেক্টেড, যে কিনা সাপোর্টিভ অথবা ডেমোক্রেটিক অথবা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড, যে কিনা ক্যারিজম্যাটিক, কালচারালি এবং মোরালি ডেভেলপড। তাহলে আমরা একজন মানুষ, আমি একজন মানুষ, আমার মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, এবং এই অনেকগুলো বৈশিষ্ট্য থাকার কারণে কিন্তু আমি একজন গুড লিডার। দুই একটা বৈশিষ্ট্য যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ সব বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে থাকবে না, কিন্তু আপনাকে কালচারালি, মোরালি, আপনাকে ইথিক্যালি সাউন্ড স্ট্যান্ডার্ড হতে হবে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স থাকতে হবে, অন্যের আবেগ বোঝার ক্ষমতা থাকতে হবে। এইরকম লিডার যারা থাকবেন তাদেরকে অবশ্যই টপ লেভেল ম্যানেজমেন্টে আপনারা, যদি যোগ্যতা থাকে, তার একাডেমিক কোয়ালিফিকেশন থাকে, এক্সপেরিয়েন্স থাকে, আদার ফ্যাক্টর যদি থাকে, তাহলে তাকে সেখানে বসাবেন। আমি মনে করি আমার মোটামুটি এখানেই এই যে সাইকোলজি আমরা যারা থাকি তারা কিন্তু সাইকোগ্রাফি আমরা অ্যাসেস করি, অর্থাৎ আমরা একজন মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আছে কিনা সাইকোমেট্রিক টেস্টের সাহায্যে সেটা কিন্তু পরিমাপ করা হয়। এবং আমি সর্বশেষ কথা বলি, অর্গানাইজেশন নিডস আইও সাইকোলজি ইন ডিফাইনিং অর্গানাইজেশনাল লিডারশিপ। থ্যাংক ইউ এভরিবডি। আমার মনে যদি কোনো প্রশ্ন থাকে পরে আমি আনসার দিব। থ্যাংক ইউ এভরিবডি, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার আপনার প্রেজেন্টেশনের জন্য। আমরা অনেক কিছু দেখলাম লিডারশিপ অ্যাপ্রোচেসের ব্যাপারে। সো আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার নিব কোশ্চেন কিউ&এ সেশনে। সেখানে যাওয়ার আগে যদি আমরা একটু আমাদের শ্রদ্ধেয় প্যানেলিস্টদের কাছে একটু চলে যাই তাদের ইনসাইটস জানার জন্য। সো মিয়ারুল ভাই যদি থেকে থাকেন, এই প্রথম প্রশ্ন মিয়ারুল ভাইকে করছি। তো মিয়ারুল ভাই আপনি 2001 সালে ডিএইচএল এ আর কি জয়েন করেন সেলস ফাংশনে, সেখান থেকে 2017 সালে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সো এই যে একটা ট্রান্সফরমেশন ফাংশনাল থেকে জেনারিক রোলে, সো এখানে যদি মিয়ারুল ভাই আপনার একটু অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন যে
আপনার যেহেতু মাল্টি কান্ট্রিজ এবং মাল্টি ফাংশনে কাজ করার অভিজ্ঞতা আছে, সেখান থেকে আপনি যদি লিডারশিপের জার্নিটাকে একটু আমাদের সামনে তুলে ধরেন। ধন্যবাদ হাবিবা, এবং আমি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং এই অনুষ্ঠান দেখছেন, ফার্স্ট অফ অল এনরোডকে ধন্যবাদ জানাতে চাই যে এই প্রথমবারের মতো এই ধরনের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা ডিসকাশনের সুযোগ করে দিয়েছে। এবং সেই সাথে প্যানেলিস্ট যারা আছেন, নূর মোহাম্মদ স্যার, আপনার প্রেজেন্টেশনটা আমি আগেও দেখেছি এবং আজকে আপনি করেছেন। এখানে অনেকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো আপনি ডিসকাস করেছেন, হুইচ আর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ইউজড ইন দ্য অর্গানাইজেশন। সো এগুলোর অনেক উদাহরণ আছে। এবং সেই সাথে নিসবাত আনোয়ার এবং আওয়াল, নিসবাত আপা এবং আওয়ালকেও ধন্যবাদ জানাতে চাই এখানে জয়েন করার জন্য। মূলত আমরা একটা অর্গানাইজেশনকে চালাতে গেলে আমরা কি দেখি যে কিছু জিনিস লাগে, প্রসেস, টুলস, দিজ আর অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য নলেজ। এবং সেই সাথে কি লাগে, একটা লিডারশিপ কালচার লাগে, যে কি ধরনের লিডারশিপ আমি আমার অর্গানাইজেশনে দেখতে চাই। নাও আমি যদি আমার ট্রান্সফরমেশনটা বলি, যে হাউ ডিড আই মুভ ফ্রম ফাংশনাল লিডার টু জেনারেল ম্যানেজমেন্ট রোল, এখানে কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চাই। প্রথমত, আপনি যেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের পার্ট হিসেবে বলেছেন, এটার একটা অংশ হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। এই সেলফ অ্যাওয়ারনেস বা ওন রিফ্লেকশন যেটা, এগুলোর অভ্যাস কিন্তু আসলে আপনি দেখবেন যে যেগুলো মডার্ন এডুকেশন সিস্টেম আছে, তারা কিন্তু ইভেন প্রাইমারি স্কুল থেকে কিন্তু রিফ্লেকশন করায়, ঠিক আছে? কিন্তু আমাদের রিফ্লেকশনটা কিন্তু আমরা শিখছি হচ্ছে প্রফেশনে এসে, ঠিক আছে? সো এই রিফ্লেকশনের মাধ্যমে নিজের যে অ্যাওয়ারনেস, এবং সেই সাথে দ্যাট উইল হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড আদার্স অলসো। এখানে আমি যেটা মনে করি যে কোনো ইমপ্রুভমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমি নিজে কনভিন্স হতে হবে যে এটা আমার স্ট্রেংথ, অথবা এই জায়গায় আমার এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট আছে। অনলি দেন এই ইমপ্রুভমেন্টটা শুরু হয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে সে ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট সেন্টার বা অ্যাসেসমেন্ট সেন্টার, আপনারা অনেকে এটার সঙ্গে হয়তো পরিচিত। আমি জীবনে 4 বার অ্যাসেসমেন্ট সেন্টারে গিয়েছি, ঠিক আছে, বিভিন্ন কোম্পানিতে, এবং প্রথম 3 বার আমি আই পারফর্ম ভেরি ব্যাড, ঠিক আছে? নিউমেরিক্যাল সেন্স বলেন, অথবা ক্রিটিক্যাল রিজনিং বলেন, ইন্ট্রি আউটরি এক্সারসাইজ, তারপরে সিচুয়েশনাল ডিসিশনস, আমি আই ডিডন্ট পারফর্ম। কিন্তু প্রত্যেকবার আমি নিজেকে চেষ্টা করেছি কি, আমি মনে করেছি না, এগুলো আসলে থিওরিটিক্যাল, এটা অ্যাকচুয়াল না, রিয়েল লাইফ না, এবং যে কারণে আমি পারফর্ম করতে পারছি না। আমার রিডিং স্পিড স্লো, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে গেলে আমার এভাবে আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ টেকিং আস ব্যাকওয়ার্ড। আমরা নিজেরা নিজেদের দুর্বলতাটাকে আমরা ঢাকার চেষ্টা করি, এবং এই জন্যই কিন্তু সেলফ অ্যাওয়ারনেস দরকার আছে, এবং সেখান থেকেই যাত্রাটা শুরু। দেন আমাদেরকে যেটা হতে হবে, যে লাইফ লং লার্নিং, এটাকে আমাদের মেনে নিতে হবে। সারা জীবনই আমাদের শিখতে হবে, প্রত্যেকটা সিচুয়েশন থেকে আমাদের শিখতে হবে। সো দ্যাট অলসো হেল্প মি। আই নেভার অ্যাকচুয়ালি লিমিটেড, এভরি ডে আই এম ট্রাইং টু লার্ন, ওকে, ফ্রম অল লেভেলস। ব্রডেনিং দ্য স্কোপ, আমাদের জেনারেল একটা টেন্ডেন্সি থাকে যে আমার রোল টিচার এক্সিকিউটিভ, আমার রোল ফিল্ড সেলস এক্সিকিউটিভ, হ্যাঁ, আমি শুধু আমার রোলটাকে ইভেন যতটুকু রোল প্রোফাইলে আছে তার চেয়েও পারলে আরো আমি ওটাকে লিমিট করে ফেলি। তখন যেটা হয় যে when I am not broadening the scope of the role, তখন আমার লার্নিং প্রসেসটাও কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে, বিকজ I am creating my own boundary. Understanding the big picture, then ইমোশনাল ইন্টেলিজেন্সে যে জিনিসটা, এইটা কিন্তু এখন আরো দিন দিন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং অনেক লিডার আছে যারা কিন্তু কগনিটিভ পার্টটাকে যদি আমি বলি, ইন্টেলিজেন্স পার্টটাকে বলি, দে আর ফ্যান্টাস্টিক। আমাদের অর্গানাইজেশন গুলো আমরা যখন রিক্রুট করি, তখন কিন্তু আমরা দেখি তার রেজাল্ট ভালো, তার একাডেমিক ক্রেডেনশিয়ালস অনেক স্ট্রং, অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু এগুলোকে আমরা কিন্তু এখন মডার্ন কনসেপ্ট কিন্তু বলছি দিস আর পার্শিয়াল লিডার্স। They are very unlikely to be effective until unless they are well supported by the emotional intelligence. So এটাকে কিভাবে প্র্যাকটিস করতে হয় অন গ্রাউন্ড,
দেন ওভারকামিং দ্য স্ট্রেস সেটব্যাক। সো ক্যারিয়ারে আমি আমার নিজেকে দেখেছি অনেকবার আপস অ্যান্ড ডাউনস হয়েছে। আমি হয়তো কান্ট্রি ম্যানেজার বা জেনারেল ম্যানেজমেন্ট রোলটা আমার পাওয়া উচিত ছিল 10 বছর আগে, কিন্তু আমি পেয়েছি 10 বছর পরে। হ্যাঁ, এবং এই যে এইখান থেকে সিচুয়েশনটা থেকে বের হয়ে আসা, আমরা যেটা করি ইন জেনারেল, উই গিভ আপ। ও আচ্ছা, আমার এটা হয় নাই, আমার সব যোগ্যতা আছে এবং কিন্তু এটা আমার হয় নাই, সুতরাং আমি গিভ আপ করে দিই। বাট এই গিভ আপ করে দেওয়ার ভিতরে কিন্তু আসলে কোনো কৃতিত্ব নেই, বিকজ গিভ আপ করে দেওয়া মানে বেসিক্যালি আই এম লুজিং দ্য ব্যাটল। আমি কিন্তু ওইখানে যদি চেঞ্জ করতে চাই, ইমপ্রুভ করতে চাই, ফার্স্ট আই নিড টু লার্ন হাউ টু সার্ভাইভ দেয়ার in that system, be part of the system, and then develop myself. So these are the few things which should be considered, যে এগুলোই কিন্তু একজন মানুষকে তার ফাংশনাল রোল থেকে বের হয়ে সবসময় বিগ পিকচারটা দেখতে হেল্প করবে, and they will try to find the relationship with the big picture, and that is how you grow the mindset to look at the whole business. Yes, Habiba. জি জি ভাই, থ্যাংক ইউ ভাই। আমরা অনেক কিছু শিখলাম, যেমন সেলফ অ্যাওয়ারনেস এর ব্যাপারটা আপনি বলেছেন, লাইফ লং লার্নিং এর কথাটা বলেছেন। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আই হোপ যে পার্টিসিপেন্টসরাও এখান থেকে অনেকগুলা কি পয়েন্টস নিতে পেরেছেন। আমি যদি একটু আওয়াল ভাইয়ের কাছে চলে যাই। আওয়াল ভাই এখন আমাকে শুনতে পাচ্ছেন? আওয়াল ভাই শুনতে পাচ্ছি হাবিবা, আপনি শুনতে পাচ্ছেন? জি জি আওয়াল ভাই। তো আওয়াল ভাই, আপনার কাছে আমার কোশ্চেন থাকবে যে আপনি যেহেতু এখন সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপিন এবং প্যাসিফিক আইল্যান্ডস এর এই জায়গাটা রিজিয়নাল হেড অফ এইচআর হিসেবে আছেন, এবং আপনি এই ট্যালেন্টস গুলো বা রিজিয়নাল রিসোর্স গুলোর ডেভেলপমেন্টের সাথে জড়িত আছেন। সো অনেক সময় আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আর কি অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজের বা যেগুলো গ্লোবালি রিনাউন্ড কোম্পানিজের সেসবের লিডারশিপ পজিশনে যায়, বাট আমাদের দেশ হয়তো বা একটু পিছিয়ে আছে। সো ওই জায়গাতে আপনার ইনসাইটটা একটু যদি শেয়ার করেন যে আসলে আমরা কি কি ধরনের ইনিশিয়েটিভ বা কি কি ধরনের চেঞ্জেস থ্রুতে যেতে হবে, বা কি কি অবস্টাকেল আমরা ফেস করি যেটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে ওইসব পজিশনে যাওয়ার জন্য বা ওই লিডারশিপ চ্যালেঞ্জ গুলো নেওয়ার জন্য। থ্যাংকস হাবিবা। আই থিঙ্ক প্রথমে আমি ধন্যবাদ জানাবো স্যারকে, একটা সুন্দর প্রেজেন্টেশন দেখলাম আমরা। আমি অনেক কিছু শিখছি আজকে লাস্ট 1 আওয়ারে, যখন স্যার প্রেজেন্টেশন দিচ্ছিলেন যে ঠিক আছে এগুলো করছি আমরা, বাট এটা একটা নতুন ডাইমেনশন। থ্যাংকস এনরুট ফর ইনভাইটিং মি অর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক ইন দিস ফোরাম। আমি যদি বলি যে পার্শ্ববর্তী দেশ বা আমাদের পাশাপাশি যারা আছে তারা কেমন করছে, আমি শুধু একটা জিনিস বলবো, তুলনা করাটা একটু ডিফিকাল্ট, রাইট? তুলনা করতে গেলে অনেক সময় অনেক কিছু একটু ডিফিকাল্ট হয়ে যায় কমেন্ট করার। বাট একটা জিনিস আমি বলবো, আমরা কিন্তু পিছিয়ে নেই। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি শুধুমাত্র এখানে এই কটা কান্ট্রি দেখছি, এর আগে আমি মালয়েশিয়া বা শ্রীলঙ্কাতে কাজ করেছি। তো আমি একটা জিনিস বলতে চাই সবাইকে ইন দ্য অডিয়েন্স, যে বাংলাদেশিরা কোথাও পিছিয়ে নেই, আমরা অনেক অনেক ভালো করছি। যেটা সবসময় আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, যে আমরা মনে হয় ভালো না, আমি মনে হয় ইংরেজিতে দুর্বল, আমি মনে হয় এটা বলতে পারবো না, অন্য কান্ট্রি একটা ছেলে বা মেয়ে এসে যদি আমাকে চ্যালেঞ্জ করে তাহলে মনে হয় আমি পারবো না। না, আমরা সব পারি। আমরা যদি সব না পারতাম তাহলে হয়তো আমি এই রোলে থাকতে পারতাম না। আমি বাংলাদেশ, আমি প্রাউড বাংলাদেশ, অনেস্টলি স্পিকিং। সো যখনই আমি কোথাও যাই, যখনই কোনো ফোরামে কথা বলি না কেন, সুযোগ যদি কোনোখানে পাই, আমি খুব প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশি। সো আমি একটা জিনিস বলতে পারি, আমরা কেউ পিছিয়ে নেই, আমরা অনেক ভালো করছি অন্যান্য কান্ট্রির তুলনায়। এখন শুধু জিনিসটা যেটা লক্ষ্য রাখতে হবে, যেটা আমি সবসময় সবাইকে বলি, আমাদেরকে একটু একটু বেশি কাজ করতে হবে। বেশি কাজ মানে আমরা সবাই কাজ করি, হয়তো বা আমরা যে জায়গায় আছি সেখান থেকে আমরা ভালো আউটপুট পাচ্ছি, প্রমোশন পাচ্ছি। বাট when it comes to leadership, রাইট, আমাদেরকে আরেকটু বেশি কাজ করতে হবে, ইন এ সেন্স যে কত ডাইনামিক্স চলে আসে যখন গ্লোবাল রুল আসে। চিন্তা করতে হবে যে আমি মোবাইল কিনা, আমি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাবো কিনা, আমাদের অনেক কিছু ডিপেন্ডেন্সি, আমাদের ফ্যামিলি যাবে কিনা বা ফ্যামিলি থাকবে কিনা, এই জিনিসগুলো ডিপেন্ডেন্সি থাকে। সেটা একটা দিক। সবচেয়ে বড় একটা দিক সেটা হলো যে কালচারটা বুঝতে পারা। আমরা যে কোনোখানে যাই না কেন, যে দেশে থাকি না কেন, প্রত্যেকটা দেশেরই একটা ইউনিক কালচার আছে। যেমন আমাদের বাংলাদেশে একটা ইউনিক কালচার আছে, সেই কালচারগুলোকে রেসপেক্ট করতে হবে এবং সেই কালচারগুলোকে আপন করে নিতে হবে। এটা হলো সবচেয়ে একটা বড় ইম্পর্টেন্ট এলিমেন্ট। আমি যদি আমার এই দায়িত্ব থেকে বলি যে না আমরা বাংলাদেশের কাজটা এভাবে করি, সেটা কিন্তু খুবই খুবই রং।
আমাকে বরঞ্চ আমার কলিগ যেভাবে জিনিসটা পারসিভ করে ফিলিপিন্সে অর সিঙ্গাপুর আর ব্রুনাইয়ে, আমাকে কিন্তু সেটা মানতে হবে। এবং সেই নিয়মের গণ্ডির মধ্যে থেকে আমরা কিভাবে একে অন্যকে কমপ্লিমেন্ট করতে পারি, এটাই হলো যে কোনো গ্লোবাল রোল অর ক্রস কান্ট্রি রোলের সার্থকতা।